হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এখন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা 2024-এর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সাম শুরু হচ্ছে এবং অলরেডি কিন্তু তোমাদের কবে পরীক্ষা সেটা কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি বা চেক করোনি, অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার ডেট এবং সময়টা দেখে নেবে। তো বন্ধুরা, এখন আমি করাচ্ছি ক্লাস নম্বর 31। এর আগে কিন্তু আমি 30টি ক্লাস তোমাদের করে দিয়েছি। আর একটা কথা, তোমাদের আগামীতে যাদের পরীক্ষা আছে, অবশ্যই পরীক্ষার শেষে আমি একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন কী এসেছিলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কী? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কী? তো সঠিক উত্তর হবে ডাইন। ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক। নিউটন হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের পরম একক। এমকেএস বা এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন এবং সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? ডাইন। ওয়াট ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। পরবর্তী প্রশ্ন, ড্যাশকে সর্বজনীন দ্রাবক বলা হয়। কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়? তো সঠিক উত্তর জল। কারণ কি? জলের মধ্যে গ্যাসীয়, তরল এবং কঠিন এই সবকটাই কিন্তু দ্রবীভূত হয়ে থাকে। কঠিন, তরল, গ্যাসীয় সবই কিন্তু এই জলের মধ্যে দ্রবীভূত হয়। সেই জন্য কিন্তু জলকে কিন্তু সর্বজনীন দ্রাবক বলা হয়। চলো নেক্সট। কোন গিরিপথটি মুম্বাইয়ের সঙ্গে নাসিককে যুক্ত করেছে? কোন গিরিপথটি মুম্বাইয়ের সঙ্গে নাসিককে যুক্ত করেছে? তো সঠিক উত্তর থলঘাট। থলঘাট কিন্তু মুম্বাইয়ের সঙ্গে নাসিককে যুক্ত করেছে। মুম্বাইকে বলা হয় ভারতের বাণিজ্য নগরী। বাণিজ্য নগরী কিন্তু কাকে বলা হয়? এই মুম্বাইকে। এই মুম্বাইয়ের অটল সেতু কিন্তু ভারতের এখন দীর্ঘতম সেতু। দীর্ঘতম সেতু কি? অটল সেতু, যেটি মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কে নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেছে? নিজেকে খলিফার সেনাপতি। তো সঠিক উত্তর ইলতুৎমিশ। ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? তিনি দাস বংশের কিন্তু শাসক ছিলেন। তিনি 1110 থেকে 1136 পর্যন্ত কিন্তু সিংহাসনে বসেছিলেন। তিনি কুতুবউদ্দিন আইবকের পরে কিন্তু সিংহাসনে বসেছিলেন। কুতুবউদ্দিন আইবক যিনি 1106 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা ছিলেন। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক। তিনি 1526 সালে বাবরের সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন, গ্যাস লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস লাইটারে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? তো গ্যাস লাইটারে কিন্তু বিউটেন ব্যবহার করা হয়ে থাকে। গোবর গ্যাসে কিন্তু এই মিথেন থাকে। গোবর গ্যাসে কিন্তু কি থাকে? মিথেন থাকে।
আলিয়াতেও কিন্তু এই মিথেন গ্যাস থাকে। তারপরে দেখো ভারতের কোথায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত? তো সঠিক উত্তর কেরালা। কেরালাকে কিন্তু সাইলেন্ট ভ্যালি বলা হয়। কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি? কেরালা। ভগবানের নিজের দেশ, ভগবানের নিজের দেশ বলা হয় কাকে? এই কেরালাকে কিন্তু ভগবানের নিজের দেশ বলা হয়ে থাকে। ওনাম উৎসব কিন্তু কেরালার একটি অন্যতম প্রধান উৎসব। কেরালার মোহিনীনাট্যম এবং কথাকলি এই দুটি শাস্ত্রীয় নৃত্য কিন্তু পরিবেশন করা হয়। চলো নেক্সট প্রশ্ন। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো কোন সাল থেকে তাদের ইস্পাত উৎপাদন শুরু করে? দেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ভারতের প্রথম বেসরকারি স্টিল কোম্পানি, যেটি 1907 সালে কিন্তু জামশেদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। জামশেদজি টাটা, যেটি 1907 সালে কিন্তু টিসকো প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমাদের এসছে কত সালে তার ইস্পাত উৎপাদন শুরু করে? তো সঠিক উত্তর 1912 সালে। 1912 সাল থেকে কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো তাদের ইস্পাত উৎপাদন শুরু করে। পরবর্তী প্রশ্ন, আর এটিই ছিল কিন্তু ভারতের এই যে টিসকো কিন্তু ভারতের প্রথম বেসরকারি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরবর্তী চলো, নিচের কোন নাচটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য? দেখো কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত, উত্তরপ্রদেশে কিন্তু পরিবেশিত হয় কত্থক নাচটি। বিহু কোথাকার? বিহু কিন্তু অসমে কিন্তু পরিবেশন করা হয়। ভাংড়া নাচ কিন্তু পাঞ্জাবে। তো রাউফ কোথাকার? রাউফ লোকনৃত্য কিন্তু জম্মু কাশ্মীরের লোকনৃত্য। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2024 পেশ করেছে। এই নিয়ে তিনি কতবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন? তো এই নিয়ে কিন্তু তিনি 6 বার কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। দেখো কেন্দ্রীয় বাজেট, একটা প্রশ্ন তোমাদের আসে, ভারতের প্রথম পেপারলেস বাজেট কোনটি? তো ভারতের প্রথম পেপারলেস বাজেট 2021-22 যে বাজেটটি পেশ হয়েছিল সেটি কিন্তু ভারতের প্রথম পেপারলেস কিন্তু বাজেট। কারণ 2020-21 কিন্তু করোনা মহামারী ছিল, আর 2020 কিন্তু করোনা মহামারীর বাজেট হওয়ার পরে কিন্তু করোনা মহামারীটা এসেছিলো। কিন্তু যখন 2021 কিন্তু করোনাটা কিন্তু পুরো পিকে উঠে গেছিলো, সেই জন্য কিন্তু 2020-21 কিন্তু 21-22 যে বাজেটটা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ পেপারলেস বাজেট ছিল। পরবর্তী প্রশ্ন, ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILOর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ILOর সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটি 1919 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? 1919 সালে কিন্তু ILO প্রতিষ্ঠা হয়েছিল। এবং ILOর বর্তমান মহাপরিচালককে গিলবার্ট হোংবো কিন্তু ILOর বর্তমান মহাপরিচালক। আর ILO একটা প্রশ্ন আছে, ILO কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? তো ILO কিন্তু 1969 সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। তাহলে আমরা ILO থেকে কী জানলাম? ILO প্রতিষ্ঠা হয় 1919 সালে, আর ILOর সদর দপ্তর জেনেভা, ILOর মহাপরিচালক গিলবার্ট হোংবো, এবং ILO 1969 সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। চলো দেখো, ভারতের আদমশুমারি কত বছরের অন্তরের ব্যবধানে হয়ে থাকে?
ভারতের আদমশুমারি, তো প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু ভারতের আদমশুমারি হয়। আমরা যদি আগে একটু দেখি, তো 1872 সালে লর্ড মেয়োর আমলে কিন্তু ভারতের প্রথম আদমশুমারি হয়। আর 1881 সাল থেকে কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু ভারতের জনগণনা হয়। আর স্বাধীনতার পর ভারতের প্রথম জনগণনা ছিল 1951 সালে। সেই দিক দিয়ে দেখতে গেলে 2011 সালের জনগণনা ছিল স্বাধীনতার পর 7তম এবং টোটাল কিন্তু 15তম জনগণনা ছিল 2011 সালের জনগণনা। 2011 সালের জনগণনার কমিশনার ছিলেন শ্রী চন্দ্র মৌলি কিন্তু ছিলেন 2011 সালের জনগণনার কমিশনার। পরবর্তী প্রশ্ন, 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর চ্যাম্পিয়ন দল কোনটি? 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যেটি 2024 সালে তামিলনাড়ুতে কিন্তু অনুষ্ঠিত হলো। তামিলনাড়ুর 4টি শহরে কিন্তু এই 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে। আমি খেলো ইন্ডিয়া ইউথ গেমসের একটি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এখন পর্যন্ত দেখোনি, যারা দেখোনি অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে। তো 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চ্যাম্পিয়ন দল মহারাষ্ট্র। এই নিয়ে 4বার কিন্তু চ্যাম্পিয়ন হলো, আর অপর 2বার কিন্তু হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে মহারাষ্ট্র 57টি সোনা, 48টি রূপো, 53টি ব্রোঞ্জ নিয়ে টোটাল 158টি পদক নিয়ে কিন্তু পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করে রয়েছে। চলো নেক্সট। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারতের সঙ্গে কোন দেশের যুদ্ধ হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময়কাল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। আর ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকীর সময়কাল 1961 থেকে 1966। এই যে মাঝখানে 69 থেকে 66 থেকে 69, এই মাঝে যে 3টে বছর, একে বলা হয় প্ল্যান হলিডে কিন্তু বলা হয় এই 3 বছরকে। আর ভারতের প্রথম আদমশুমারি পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 থেকে 1956 সালের কিন্তু ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল কত সালে? 1971 সালে। এটা কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে, কারণ চতুর্থ পঞ্চবার্ষিকী ছিল 1969 থেকে 1974। চলো নেক্সট। অটল পেনশন যোজনার লাভ ওঠাতে গেলে উপভোক্তাদের ন্যূনতম কত বছর টাকা জমা রাখতে হবে? অটল পেনশন যোজনা, যেটি 18 থেকে 40 বছর পর্যন্ত করহীন ব্যক্তিদের কিন্তু, যেসব ব্যক্তি কর দেয় না তাদেরই কিন্তু এই অটল পেনশন যোজনার খাতা খুলতে পারবে, এবং 60 বছর পরে গেলে কিন্তু তারা মাসিক একটা পেনশন পাবে। তাহলে 40 থেকে 60, তাহলে ন্যূনতম কত বছর বয়স? 20 বছর কিন্তু 20 বছর কিন্তু তোমাদের টাকা রাখতে হবে। ন্যূনতম 20 বছর কিন্তু এই অটল পেনশন যোজনার খাতে কিন্তু টাকা রাখতে হবে। আর তারপরে কী হবে, 60 বছর পরে কিন্তু তোমরা নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পাবে, যে স্কিমে টাকা ঢালবে যে টাকা, সেই হিসেবে কিন্তু পেনশন পাবে। তো ন্যূনতম কত বছর? 20 বছর কিন্তু হতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কোন সালে মুম্বাইতে প্রতিষ্ঠা হয়েছিল? তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু এই প্রার্থনা সমাজ মুম্বাইতে প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1867 সালে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এই আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার নাম কি? ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার নাম কি? তো সঠিক উত্তর ডুরান্ড কাপ ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা, যেটি 1888 সালে কিন্তু শুরু হয়েছিল। আর 2023 সালে চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 2023 সালে এই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। তারা চির প্রতিদ্বন্দ্বী
ইস্টবেঙ্গলকে কিন্তু 1 গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন? দেখো এ, ডি, ই এরা কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, আর ভিটামিন সি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে এ, ডি, ই কে এখানে আবার এ, ডি, ই কে এরাই 4টে ভিটামিন কিন্তু স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন, আর ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, চলো নেক্সট। তবলাবাদক জাকির হোসেন 2023 সালে ভারত সরকার কোন পুরস্কারটি প্রদান করেছে? দেখো আমি 2023 সালের পদ্ম পুরস্কারের একটি ভিডিও তোমাদের করে দিয়েছি, তোমরা যারা এখন পর্যন্ত দেখোনি তো তোমাদের অনুরোধ করব অবশ্যই সেখানে গিয়ে তোমরা নিশ্চিত 1 নম্বর সংগ্রহ করতে অবশ্যই পদ্ম পুরস্কারটা দেখে নেবে। তো 2023 সালে পদ্ম পুরস্কার পেয়েছিলেন কে? তবলাবাদক জাকির হোসেন। তিনি কি পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন জাকির হোসেন 2023 সালে। এছাড়া 2024 সালে জাকির হোসেন কিন্তু গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন, গ্র্যামি পুরস্কার 3টি, তাও একটানা 3টি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন সঙ্গীতের জন্য। এছাড়াও পদ্মশ্রী পেয়েছিলেন কত সালে? তো পদ্মশ্রী পেয়েছিলেন কত সালে? তো 1988 সালে কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন, আর পদ্মভূষণ পেয়েছিলেন 2002 সালে। 2002 সালে কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। ঠিক আছে, 2002 সালে পেয়েছিলেন পদ্মভূষণ, 2023 সালে পেলেন পদ্মভূষণ, আর 1988 সালে পেয়েছেন পদ্মশ্রী। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানের কত নং সংশোধনকে সংবিধানের ক্ষুদ্র সংস্কার বলা হয়? ভারতীয় সংবিধানের কত নং সংশোধনকে সংবিধানের ক্ষুদ্র সংস্কার বলা হয়? তো সঠিক উত্তর 42তম। এটি কত সালে হয়েছিল? 1976 সালে কিন্তু এই 42তম সংবিধান সংশোধন হয়েছিল, যাকে বলা হয় ভারতীয় সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ। আর 44তম সংবিধান সংশোধন 1978 সালে, যেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল 44তম সংবিধান সংশোধন 1978 সালে, আর সম্পত্তির অধিকার ছিল 31 নম্বর অনুচ্ছেদে। 61তম সংবিধান সংশোধন, যার মাধ্যমে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল, কত সালে? 1989 সালে। আর 86তম, যেটি 2002 সালে হয়েছিল, 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষা। শেষ প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? চম্বল যমুনা নদীর উপনদী, চম্বল নদী যমুনা নদীর উপনদী। যমুনা নদী, যেটি যমুনাত্রী হিমবাহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, যমুনা নদী যমুনাত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গা নদীতে কিন্তু মিশেছে। গঙ্গার একটি উপনদী কিন্তু যমুনা, আর যমুনার উপনদী কিন্তু চম্বল। সোন গঙ্গার উপনদী, কোশি এটাও কিন্তু গঙ্গার উপনদী। ঠিক আছে, সোন, কোশি, এই কোশিকে বলা হয় বিহারের দুঃখ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখলো, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবো।